হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব আমাদের নবম ও দশম শ্রেণীর রেওয়া মিলে অধ্যায়ের মধ্যে কোন কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আমি লিখে দিয়েছি 1 থেকে 8 পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন নয়তোবা খাতায় লিখে রাখলেও হবে, স্ক্রিনশট মেরে নিলেও হবে। এই দফাগুলোর বাইরে আমি মনে করি আমাদের কোনো প্রশ্নে এরকম আর কোনো দফা দেওয়া হয় না। কোন কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেরকম বললে মাত্র আমি মনে করি এইগুলোর বাইরে কোনো আসবে না। যেমন প্রারম্ভিক খাতে নগদ, নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, সমাপনী মজুত পণ্য, তার 31/12 এরকম দেওয়া থাকতে পারে। প্রারম্ভিক নগদ তহবিল 1 দেওয়া থাকতে পারে, প্রারম্ভিকে দেওয়া থাকতে পারে। সমাপনী মণিহারি, অব্যবহৃত মণিহারি, সম্ভাব্য সম্পদ, দায়, ব্যয়। বেশিরভাগ এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাপনী মজুত পণ্য, এটা সমাপনীয় দেওয়া থাকতে পারে, 31 দেওয়া থাকতে পারে। প্রারম্ভিক খাতে নগদ, এরপরে প্রারম্ভিক নগদ তহবিল, এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগই আমাদের যে রেওয়া মিল অধ্যায়ের মধ্যে পাঠ্য বইয়ে যে সৃজনশীলগুলো দেওয়া আছে সেখানে ক নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা দেওয়া আছে, কোন কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আমি মনে করি এগুলোর বাইরে আর আসবে না। আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন, নয়টি স্ক্রিনশট মেরে নিতে পারেন। এরপরে শিখাবো আমি রেওয়া মিল অধ্যায়ের মধ্যে আরও বেশিরভাগ বলে থাকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আজকে আমি দেখাবো আপনাদেরকে কোন কোন দফাগুলা, কোন কোন এন্ট্রিগুলা মুনাফা জাতীয় আয় এবং কোন কোন দফাগুলা মুনাফা জাতীয় ব্যয়, সেগুলো দেখাবো। কীভাবে রেওয়া মিলের মধ্যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হয় আমি সেই বিষয় নিয়ে দেখাচ্ছি। আপনারা নয়তোবা আমার সাথে সাথে খাতায় লিখে রাখতে পারেন, নয়তোবা স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারেন। মুনাফা জাতীয় ব্যয় বলতে যেমন বিক্রয় মুনাফা জাতীয় ব্যয়। এরপরে এখান থেকে আন্তঃফেরত অথবা বিক্রয় ফেরত থাকলে মাইনাস হবে। বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, উপভাড়া, এগুলিকে বলা হয় মুনাফা জাতীয় আয়। এগুলোই বেশিরভাগ রেওয়া মিল অধ্যায়ের মধ্যে মুনাফা জাতীয় আয় বললে এগুলোই দেওয়া থাকে, এর বাইরে আমি মনে করি আসে না। আপনারা চাইলে এগুলো একটু মুখস্থ রাখলে অবশ্যই আপনারা মুনাফা জাতীয় আয় এবং ব্যয় এগুলো বের করতে পারবেন। আমি ব্যয়েরগুলো দেখাচ্ছি সিরিয়ালি, আপনারা এইগুলো স্ক্রিনশট মেরে অথবা খাতায় লিখে রাখুন। আমি ব্যয়েরগুলো দেখাচ্ছি। মুনাফা জাতীয় ব্যয়, যেমন মুনাফা জাতীয় ব্যয় বের করতে গেলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে প্রথমে, তারপর ক্রয় থেকে বহি ফেরত এবং ক্রয় ফেরত থাকলে বাদ হবে মজুরি শুল্ক বা আমদানি শুল্ক। এরপরে জাহাজ ভাড়া, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, এগুলো বেশিরভাগ থাকে। জাহাজ ভাড়া, আমদানি শুল্ক এই দুটাই গুরুত্বপূর্ণ। প্রারম্ভিক মজুত পণ্য তো উপরে থাকবেই। এখান থেকে সবগুলো লেখার পর আমাদের সমাপনী মজুত পণ্য এটা বাদ দিতে হবে। এরপর অন্যান্য খরচ যেগুলো আছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখতে হয়, আমিও সেগুলো লিখে দিচ্ছি এখানে। যে অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে রয়েছে বেতন, ভাড়া, বিমা সালামি, এরপরে বিজ্ঞাপন, বরাদ্দকৃত ভাট্টা, মণিহারি, প্রশিক্ষণ ভাতা, এরপর রপ্তানি শুল্ক, শিক্ষানবিশ সালামি, কর ও অবিকর, পদার্থ কমিশন, ব্যাংক চার্জ, এগুলো মুনাফা জাতীয় ব্যয়। আমি মনে করি রেওয়া মিল অধ্যায়ের মধ্যে এর বাইরে থেকে কিছু আসে না। তাহলে এটা মনোযোগ দিয়ে যদি আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই কোন কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সেটা জানতে পারবেন। এরপর রেওয়া মিল অধ্যায়ের মধ্যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় কীভাবে বের করতে হয়, কোন কোন দফাগুলা, কোন কোন এন্ট্রিগুলো আয় এবং ব্যয়ের মধ্যে হয় আমি সেগুলো লিখে দিয়েছি, অবশ্যই জানতে পারবেন।